ধপ করে কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে গেল আহানের। চোখ খুলে তাকাতেই লাইটের কড়া আলোতে চোখ মুখ কুঁচকে এলো। নিজেকে ধপস্ত করে উঠে বসতে সামনে তাকিয়ে কুটি হয়ে এলো। ওর সামনে তুরা উপর হয়ে পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। আয়ান উঠে গিয়ে তুরার পাশে হাঁটু গেড়ে বসে বলে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর এভাবে উপর হয়ে পড়ে আসো কেন? ভারী আওয়াজটাকে বুক থেকে কেঁপে উঠল তুরার। হুট করে কিভাবে পড়ে গেল বুঝতেই পারেনি। কোনোভাবে উঠে মুখ কাঁচুমাচু করে গুটিয়ে বসে আহানের দিকে টিপ টিপ করে তাকালো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার সাহস কি করে হয় আবারও আমার ঘরে আসার? এমন ধমকে আরও গুটিয়ে গেল তুরা। এমন গাভীর্যতায় তোরার খুব অস্থির হচ্ছে। তুরার এমন চুপ করে থাকায় আয়ানের রাগ তরবর করে বেড়ে গেল। এমনিতে কাল থেকে মেজাজটা বিগড়ে আছে, সারা রাত ঘুমাতে পারিনি, তাও এই মেয়েটার জন্য। এই মেয়ে কি কথা বলতে পারে না? আর ইউ ড্যামিস, কথা বলতে পারো না? জাস্ট গেট আউট রুম হ্যার। হুঙ্কারের স্বরে তুরা আবারও কেঁপে ওঠে। এই লোকটাই এমন কেন? তাকে তো কথা বলার সুযোগই দিচ্ছে না। এখানে আর এক মুহূর্তে থাকা যাবে না। তাড়াহুড়ো করে উঠতে নিলে জামায় টান লেগে ধপ করে পড়ল একদম আহানের বুকের উপর। তুরার জ্ঞান উড়ে গেছে। এবার কি হবে? লোকটা যেমন দজ্জাল, তাকে গিলে না ফেলে। ছিটকে সরে ভয়ে জ্বরসর হয়ে গেল। আহান ওকে কড়া কিছু বলতে নেবে তখনই খেয়াল করলো হাঁটু গেড়ে সে মেয়েটার জামার উপর এই বসেছে, তাই উঠতে গেলে পরে গেছে। তুরার দিকে তাকিয়ে কিছু বলতে নেবে তখনই চোখ যায় ওর ঘাড়ের দিকে। জামার গলাটা অত্যাধিক বড় হয়, কাঁধ বেয়ে নেমে গেছে। ফর্সা কাঁধে কালো রঙের তেলটা জ্বলজ্বল করছে। আহানকে এভাবে এক ধ্যানে অপলক তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতে আটকে ওঠে। এক হাতে খামচে ধরে ঘাড় বেয়ে পরর যাওয়া জামা। আহান তুলার এমন আতঙ্কিত চেহারা দেখে ওকে কিছু বলতে নিলেই তোরা ধপ করে উঠে এক হাতে ব্যাগ নিয়েই দৌড়ে বেরিয়ে যায়। তোরা যাওয়ার পানে হা করে চেয়ে থাকে আহান। কি হলো? শিট, আমি কোনো তাকাতে গেলাম ওভাবে? পাগল হয়ে যাচ্ছি আমি। ডিসকাস্টিং বলেই তোয়ালেটা হাতে নিয়ে গটগট করে হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। ঘরে এসে দরজা লাগিয়ে বুক হাত দিয়ে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস ছাড়ল। বড় বাঁচা গিয়েছি। দজ্জাল লোকটার শকুন চোখ দেখলে ভয়ে গায়ে কাটা দেয়। 7-5 ভেবেই ব্যাগ থেকে কাপড় আর তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যায়। সকালে গোসল করার অভ্যাসটা তার ছোট থেকেই। সকালে গোসল করে তার বাবা তাকে নিয়ে তৈরি করে দিত স্কুলের জন্য। আগের কথা মনে পড়েই তুরার চোখ ভরে আসে। মা তো জন্মের কয়েক বছর পরই তাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। তারপর থেকে তার কাছে পুরো পরিবারটাই শুধু তার বাবা। ছোট থেকে তার বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, মাথায় তুলে রেখেছে একমাত্র সন্তান তুরাকে। 1 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট, তার বাবা নামক ছায়াটাও মাথা থেকে সরে যায়। আপন বলতে এক চাচা ফুপু ছিল। তুরার ফুপু লন্ডনে থাকে। পরিবার সমবেত ভাইদের মৃত্যুর পর তুরাকে আর এখানে রাখতে চায়নি, নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তুরাই যায়নি। এই বাড়িটা জুড়ে তার আর তার বাবার স্মৃতি। এগুলো ছেড়ে যাওয়ার মতো পাষাণ সে হতে পারেনি। খুব স্থূলতায় তার জীবন কাটলেও বাবার মৃত্যুর মাস দুয়েক পর তা হয়ে ওঠে দোষীয়ত। সেই চাচার ভরসায় থেকে গেল এখানে। সেই চাচা তাকে মোটামুটি ভালোবাসলেও সে ছিল চাচির দু চোখের বিষ। বাড়ির সব রকম কাজ করানো, কথা শোনানো, আর কোনো ভুল হলে অমানসিক অত্যাচারে ভরে গিয়েছিল ছোট তুরার জীবন। 1 বছর কষ্ট করে পড়াশোনা করলেও তারপরে আর তা ভাগ্য জোটেনি। এইচএসসিতে গোল্ডেন পাওয়া সত্ত্বেও তার আর ভার্সিটিতে পড়া হয়নি। পরীক্ষার কয়েক দিনের মাথায় চাচি খোকনকে এক ছেলে জোগাড় করে আনে তুরার সাথে বিয়ে দেওয়ার জন্য। লোকটাকে দেখেই তুরার গা গুটিয়ে এসেছিল।
এমন বিশ্রী চাউনি আর অশ্লীল কথাবার্তা বলেছিল। তাকে দেখতে এসেই একদিনের দেখায় তোরা তার চাচিকে হাজারো বিনতি করেছিল যাতে বিয়েটা না দেয়, তবু তার পাষাণ মন গলেনি। কিন্তু উপরওয়ালা হয়তো তোরার কথা রেখেছে। বিয়ের দিনই হঠাৎ পুলিশ এসে তার সেই লোকটাকে ধরে নিয়ে যায়। মারপিট, মেয়েবাজি আর জুয়া খেলার দায়ে তোরা যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল। কিন্তু বিয়েতে আসা লোকের ভিড়ের মাঝে হঠাৎ একজন বলে ওঠে, বিয়ে হবে, আর এখানে হবে। ইনাফ আঙ্কেল। লোকটাকে সে বছরখানেক আগে দেখেছিল বাবার মৃত্যুর সময়। বাবার খুব কাছের বন্ধু ছিল, কিন্তু তারপরে আর কখনো দেখা হয়নি। উনি এক প্রকার বাধ্য করে তার ছেলেকে এই বিয়েটা করতে চাচিয়ে তোরাকে ঘাট থেকে নামাতে রাজি হয়ে যায় এক কথায়। আর তারপর থেকেই তো ভারী এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তোরার ভেতর থেকে। এক অনাকাঙ্ক্ষিত ভরসাহীন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে সে। আগে কি আছে তার জানা নেই। গোসলে সেরে বেরিয়ে এসে দেখে বিছানা ফাঁকা। তার মানে রাইমা আপু উঠে গেছে। কিন্তু সে এখন কি করবে? নিচে যাবে যদি আবারও ওই লোকটার সাথে দেখা হয়। চুপ করে বসে পড়ল খাটের ওপর। না, সে কিছুতেই যাবে না বাইরে, কতক্ষণ না ওই লোক বাড়ি থেকে বের হবে। কিন্তু তোরার এই ভাবনাটা হয়তো উপরওয়ালা পছন্দ হলো না। সেই মুহূর্তে আগমন ঘটল। রাইমার তোরা হয়ে গেছে তোমার। মেয়েলি কণ্ঠস্বর শুনে পাশে তাকিয়ে হালকা হাসল তোরা। রাইমা এগিয়ে এসে বলল, তুমি ওয়াশরুম দেখেই আমি নিচে গিয়েছিলাম। এখন চলো তো, বাবা তোমায় ডাকছেন নিচে বলেই তোরার হাত ধরে ঘরের বাইরে নিয়ে আসলো। তোরা মুখে কিছু না বললেও কাচুমাচু মুখে এদিক ওদিক তাকাচ্ছে, যদি আবারও লোকটা সামনে পড়তে হয়। নিচে ডাইনিংয়ে আসলেই তাকে দেখে ইনাফ মাহবুব গাল প্রসারিত করে হেসে বলল, তোরা এদিক আয় মা, বস। এই লোকটার কথাই যেন বাবার মতো স্নেহ পাই তোরা। ভীষণ ভাল লাগে। বাবার পরে এত যত্ন করে কেউ ভাবেনি তোরার কথা। তোরা বাধ্য মেয়ের মতো ইনাফ মাহবুবের কথা অনুযায়ী তার পাশে চেয়ারটাতে বসে। ইনাফ মাহবুব তোরার প্লেটে রুটি তুলে দিয়ে বলে, আমি কি তোকে ভার্সিটি ভর্তি করিয়ে দেব? পড়বি? এহেন কথা শুনে তোরা কিছুক্ষণ থ হয়ে রইল। আনন্দে আত্মহারা হয়ে বেশ জোরে বলল, সত্যি বলছেন আঙ্কেল? হ্যাঁ বলছি সত্যি, কিন্তু একটা শর্তের কথা শুনে মুখ চুপসে গেল তোরার। মিনময়ে বলল, কি শর্ত? আহান আর রাইমার মতো তোকেও আমায় বাবা বলতে হবে? এহেন কথা সে শুনবে আশাও করেনি তোরা। নিজের অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তোরার গাল বেয়ে। তার বাবা মারা যাওয়ার পর আর কখনো বাবা ডাকার সৌভাগ্য হয়নি। নিজের আপন চাচাও তাকে এভাবে বলেনি। তোরার এমন মলিন মুখ দেখে ইনাফ তোরার মাথায় হাত রেখে বলেন, মারে আমি জানি তোর মনের অবস্থাটা হয়তো তোর বাবার মতো বেস্ট বাবা হতে পারবো না, কিন্তু বেটার বাবা হওয়ার চেষ্টা করব। কিন্তু তোরার এক গাল হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। খাবার মাঝে সিঁড়ি দিয়ে চোখ যেতেই খাবার আটকে যায় গলায়। খুক খুক করে কেশে এক গ্লাস পানি শেষ করে সামনে তাকায় তোরা। লম্বা চওড়া লোকটা একটা কালো জিন্স আর নেভি ব্লু শার্ট পরে হাতা গোটাতে নামছে সিঁড়ি দিয়ে। তোরা আহানকে দেখে খাওয়া বন্ধ করে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আহান নিঃশব্দে এসে বসে। চেয়ারটায় পাউরুটি জ্যাম লাগিয়ে এক কামড় দিতেই তার বাবা প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? যেখানে যাই, ভার্সিটিতে। দায় সারাভাবে উত্তর দিল আহান। ইনাফ মাহবুব গলা খাকারি দিয়ে বলল, তোরা কেউ নিয়ে যাও। হোয়াট? এই মেয়েকে আমি কেন নেব আমার সাথে? ওকে তোমার ভার্সিটিতে ভর্তি করিয়ে দেবে? তাই ইম্পসিবল। এই মেয়েকে আমি কিছুতেই আমার ভার্সিটিতে ভর্তি করাবো না। কেন? ওকে নিয়ে কি সমস্যা তোমার? ও কি তোমার মাথায় চড়ে থাকবে? লাগবে না তোকে, আমি ভর্তি করিয়ে দেব ওকে বলেই চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন ইনাফ মাহবুব। আহান চোয়াল শক্ত করে বসে আছে। সব দোষী মেয়েটার। এই মেয়েটার জন্যই আর বাবার সাথে এরকম ভুল বোঝাবুঝি হচ্ছে। ও
অগ্নিসমা হয়ে তোরারা দিকে তাকালো। আহনাপের এমন চাউনি দেখে তোরা শুকনো ঢোক গিলল। সামনে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে চেয়ার ছেড়ে দৌড়ে দিল। এখানে আর এক মুহূর্ত নয়, এই দজ্জাল লোকটা শেষে সব রাগ তার উপর ঝাড়বে। সিঁড়ি বেয়ে উঠে ঘরের ভেতর ঢুকে বড় বড় শ্বাস ফেলল। বড় বাচ্চা বেঁচেছি। ওই লোকটা মানুষ না, কেমন রাক্ষসের মতো চেয়ে থাকে। বিকট শব্দে দরজা লাগানোতে কেঁপে উঠল। তোরা পেছন ঘুরেই দেখে আহান তাকিয়ে আছে তার দিকে। চাউনি দেখে মনে হচ্ছে আজ আর নিস্তার নেই। ঢক গিলে পিছাতে নিলেই আহান বিদ্যুতের বেগে এসে তোরাকে চেপে ধরল দেওয়ালের সাথে শক্ত করে। হাতটা চেপে ধরায় যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে তোরা। এই লোকটার এমন রাগের কারণ কিছুতেই বুঝতে পারছে না তোরা। এক হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্যই এমন ঝামেলা হচ্ছে। তোমায় আমি কিছুতেই ছাড়বো না। তোরার হাত জোরে চেপে ধরে রাখায় ব্যথায় চোখ মুখ খিচে আসে। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তোরার এমন মুখটা দেখে হুট করেই আহানের বুকটা মুচড়ে উঠল। তোরা চোখের পানি দেখে নিজেকে কেমন অপরাধী মনে হলো। তোরার হাতটা ঝটকা দিয়ে ফেলে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ঘাড়ের পেছনে হাত দিয়ে এদিক ওদিক ঘুরে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তোরা এখানে ঠায় দাঁড়িয়ে আছে নিঃশব্দে। নোনা জলে ভিজিয়ে যাচ্ছে কপলখানা। আহান বেশ অবাক হয়ে মেয়েটা কি কথা বলতে পারে না, আবার পর মুহূর্তে নিজেকে সামলে নেই। সে কেন ভাববে এই মেয়েকে নিয়ে যা খুশি হোক। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার আমার বিয়ের সম্পর্ক শুধু ওই কাগজেই সব পর্যন্ত সীমাবদ্ধ। এর বেশি কিছু কখনো আশা করো না আমার থেকে। আর রইল কথা ওই পেপারস এর, সেটা থেকেও খুব দ্রুতই মুক্ত করে দেব। তাই স্বামী টাইপ কোনো ব্যাপার আমার থেকে আশা করো না বলে দরজা খুলে গটগট করে চলে গেল আহান। আর তার যাওয়ার পানে পলক চেয়ে রইল তোরা। বীরবিহীনভাবে অস্ত্রসিদ্ধ হলো সারা গাল। আহানের তীক্ষ্ণ কথাগুলোতে তোরার ছোট মনটা কেঁপে উঠছে। মনের গহীনে কাঠের ফ্রেমে জমাট রাখা অনুভূতিগুলো দঙ্গ হচ্ছে। সে তো জানতো এমন কিছুই হবে, তবু বুকের ভেতর অজানা ব্যথায় ক্রমশ ভেতরটায় কেঁপে উঠছে। বাস্তবতা যে তার জীবনে পাথরের মতোই অটুট আর শক্ত তা সে অনেক আগেই মেনে নিয়েছে। তবু অজানা এক ব্যথায় তপ্ত হচ্ছে হৃদয়। হয়তো লোকটা তার স্বামী বলে সে মানুক আর না মানুক, তোরা তো তার নামই কবুল পড়েছে। তাই হয়তো আকাশ সমান অসম্ভবতার মধ্যেও একটু আশা খুঁজেছিল। সন্তর্পণে আখির চুকলো মুখে নিল। ওড়নাটার আঁচলে আহান চেপে ধরা তার ফর্সা কবজিতে লাল দাগ হয়ে 5টা আঙ্গুল বসে গেছে। হোক সেটা ঘৃণা করে স্বামীর সম্পষ্ট তো তোরা না হয় এ নিয়েই খুশি থাকলো। মলিন হেসে ওয়াশরুমে ঢুকে বার কয়েক পানির ঝাপটা মুখে দিয়ে বেরিয়ে এলো। মাথাটা ধরেছে, আপাতত সব ভাবনা ছেড়ে একটু ঘুম দরকার। মাথায় কারো হাতে সম্পষ্ট পেয়ে ঘুমটা হালকা হয়ে এলো। তোরা এই তোরা, মেয়েলি কণ্ঠস্বর ডাকে। চোখ খুলে তাকালো তোরা। মাথার উপর হ্যাজল একটা মিষ্টি চেহারা দেখে উঠে বসলো। ধপ করে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে বলল, এখন কি বিকেল হয়ে গেছে আপু? আমি কি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম? তোরাকে এমন অস্থির দেখে রাইমা গাল প্রসারিত করে হেসে বলল ওর পাশে, আরে ধুর পাগলি, দুপুর হয়েছে সবেমাত্র। মা গোসলে গেছে আর দিন দুপুরে ঘরে শুয়ে আছে। তুই সেই সকালে ঘুমালি, এখনো ওঠার নাম নেই। আর আমি একা ইতিমের মতো ঘুরছি। দেখি ওর তো শিগগির ফ্রেশ হয়ে আয়, একসাথে খেতে বসবো দুজনে। রাইমার কথা শুনে তোরা মিষ্টি হেসে বলল, তুমি 2 মিনিট আসো, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। বলেই চটপট বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যায়। এই এক দিনের মাঝে রাইমার সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তোরার। রাইমাও তোরাকে ছোট বোনের মতোই ভালোবাসে। আর তোরা তো ছোট থেকেই চাইতো আর তার একটা বড় বোন থাক। সেটা পেয়ে জেগে যেন ওর হাজার শুকরিয়া। এত সব ঝড়ের মাঝেও যে ইনাফ মাহবুবের মতো বাবার
ছাতার তল আর রাইমার মতো বোনের সঙ্গ পেল, এই বা কম কি। ফ্রেশ হয়ে রাইমা আর তোরা দুজন একসাথে নিচে নেমে এলো। ততক্ষণে রুমি খাতুন আর তার শাশুড়ি এসে পড়েছে ডাইনিংয়ে। তোরা গিয়ে এক কোনায় গুটিয়ে দাঁড়িয়ে আমেনা খাতুন শক্ত গলায় ডাক দিল, তোরা কি? এই মেয়ে, এদিকে আসো। সারাক্ষণ তো ছোট বাচ্চাদের মতো এক কোনায় ঝড়সড় হয়েই থাকো দেখছি। শক্ত গলায় তোলা খানিকটা ভরকে যায়। রুমি খাতুন আর আমেনা খাতুন দুজনের বেশ গভীর প্রকৃতির বলে মনে হয় তোরার, কারণ এসে থেকে এদের সাথে কথা খুব কমই হয়েছে। রুমি খাতুন গত রাতে তোরাকে কিছু বলেই আমেনা খাতুনের সাথে তার একদম কথা হয়নি। চুপচাপ গিয়ে আমেনা খাতুনের পাশে দাঁড়াতে বৃদ্ধা ইশারা করে পাশের চেয়ারটায় বসতে বলল। তোরাও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। রুমি খাতুন সবাইকে খাবার দিয়ে নিজে খেতে বসে। খাওয়ার মাঝে আমেনা খাতুন বলে উঠল, শোনো নাথ বউ, ছেলে মানুষের মন আষাঢ়ে বেলার মতো। এই ভালো তো এই মেঘলা কালো, ওদের কথাই ধরে বসে থাকলে চলবে না। দাদু ভাই যাই বলুক না, মানে বিয়ে কিন্তু বিয়ে তো বিয়ে হয়েই। আর এটা তো কোনো ছেলে খেলা নয়। সে আজ এমন তো কাল অমন বলে কিছুক্ষণ দম নিল। তোরার মতো রাইমা আর রুমি খাতুনও নিঃশব্দে শুনছে। সবটা খানিক থেমে আবারও বলল আমেনা খাতুন, দাদুভাই ছোট থেকেই একটু রাগ চটা আর জেদি। ওর ওপর জোর করলেই ওর আরও বেঁকে বসে, কিন্তু মন থেকে একেবারে খাঁটি সোনা আমার ভাই। বাইরে যতই শক্ত হোক, ভেতরে তার চেয়েও নরম। এমন হঠকারিতায় হওয়া বিয়েতে রাগ দেখালেও একদিন ঠিকই মানবে। তার আর জন্য তাকেই সবটা করতে হবে। আমেনা খাতুনের কথায় তোরা থমকে যায়। খাবার গলায় আটকে হিচকি উঠে গেছে। আরে আস্তে ধীরে খাও বাবা বললেই রুমি খাতুন পানির গ্লাস এগিয়ে দিল। ঢকঢক করেই এক গ্লাস পানি খেয়ে জোরে জোরে শ্বাস ফেলল তোরা। দিদুনের কথা শুনে ওর হিচকি উঠে গেছে। লোকটার সাথে 3বার দেখা হলো, 3বারই জল্লাদপনা করেছে। সে আবার ওই লোকের কি করতে যাবে? দেখলেই কেমন করে তাকায়, যেন গিলে খাবে তাকে। আরেকবার ঢক গিলে পাশে তাকাতে তোরা দেখে আমেনা খাতুন জোহরি চোখে তার দিকে তাকিয়ে আছে। আমেনা খাতুনের এমন দৃষ্টি দেখে তোরা শুকনো হাসে। হিচকি কাশি যা ওঠার এখনই উঠে নাও। আমার দাদুভাইকে কিন্তু তোমারই হাত করতে হবে। মেয়ে আমাদের বংশের ছেলেদের একাকিত্ব বার বিবাহ হয় না। আর এমন টুসটুসে একটা বউ থাকতে অন্য কথা ভাবার তো কোনো মানে হয় না। আমেনা খাতুনের কথা শুনে তোরার খাবার গলা পর্যন্ত নেমে গেছে। সর্বনাশ কি করেছে? রাইমা আর রুমি ঠোঁট টিপে হাসতে। আমেনা খাতুনকে তারে বেশ চেনে। উপর গভীর ভাব ধরে থাকলে ভেতরে বেশ রসিক। আর তোরাকে তার পছন্দ, এটা তাদের আগে থেকে জানা থাক না। মাও ছোট, ওকে আর এসব বলে কি লাভ? আপনার বোন নাতিকে বোঝালেও তো পারেন। রুমি খাতুন সামান্য কেসে বললেন। রাইমা তার সাথে বলল, ঠিক তো দিদুন ভাইকেও বলা উচিত। মানসী বিয়েটা প্রশাসিতভাবে হয়েছে, কিন্তু তা বলে তোর আর কোনো দোষ নেই। যা হবার হয়ে গেছে, এখন তোর উচিত কিছুটা মানিয়ে নেওয়া। রাইমার কথায় উত্তর করলেন না আমেনা বেগম। তোরার প্লেটে আরেক চামচ ভাত তুলে দিতে গেলে তোরা মিনময়ে বলল, আমি আর খেতে পারবো না, আমাকে আর দিয়েন না প্লিজ। থামো মেয়ে, এইটুকু শরীর খাওয়া দাওয়া বেশি না করলে কিভাবে হবে? আর রাইমা রাহানের মতো তুমিও আমায় দিদুন বলে ডাকবে, এটা যেন আরেকবার বলতে না হয়। তোরা সামান্য ঘাড় নেড়ে সম্মতি দেয়, কিন্তু এতগুলো খাবার কি করে খাবে? অসহায় দৃষ্টিতে রাইমার দিকে তাকাতেই রাইমা চোখ টিপে খেয়ে নিতে ইশারা করে। আর তো কিছু করার নেই। খাওয়ার পূর্ব চুকিয়ে সকালে বসে বেশ কিছুক্ষণ গল্প করলো। তোরার মনটা বেশ ভালো। রুমি খাতুন আর আমেনা খাতুনকে যতটা গভীর ভেবেছিল ততটা নয়। তাদের সাথে কথা বলে বেশ হালকা লাগছে, কেমন আপন লাগে। তাদের স্নাব আঙ্কেলকে বাবার মৃত্যুর আগে বেশ কয়েকবার দেখলেও এই লোকগুলোর সাথে তার আগে জানা ছিল না। রুমি খাতুনের মুখে শুনল তার একমাত্র
গুণসর জল্লাদ ছেলেটি নাকি বিদেশে ছিল দীর্ঘ সময় পড়াশোনার খাতিরে, বর্তমানে ভার্সিটির লোক চার আসলেই ওই যে স্কুল কলেজে থাকতো না, গভীর চরিত্রে কিছু খাট্টাস, একদম সেই ধাঁচের লোকটাই। এগুলো ভালো মানুষের মধ্যে ওই একটা মানুষ এমন গোমরামুখ কি করে হলো তোরা বুঝে পায় না। বিকেলের দিকটায় তোরাকে নিয়ে রাইমা বাগানের দিকটায় ঘুরছে। বাগানটাও অসম্ভব সুন্দর, একটা বড় কাঠগোলাপের গাছ, মাঝারি প্রকৃতির একটা চূড়া আছে। রাইমা আপু শখ করে লাগিয়েছিল গাছগুলো। বাগানের কোনায় কতগুলো সূর্যমুখীর গাছ, বেশ ফুল ফুটেছে। সূর্যমুখী তোরার ভীষণ পছন্দের, এগুলো দেখে ছুটে গেল। বাহ, কত সুন্দর ফুলগুলো, এগুলো কি তুমি লাগিয়েছো আপু? হাসি মুখ নিয়ে প্রশ্ন করলো তোরা। রাইমা এতক্ষণও তোরাকেই দেখেছিল। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটা যেন আবারও প্রজ্বলিত হয়ে উঠেছে। কাল থেকে কেমন ঘুমরে ছিল মেয়েটা, এমন চাঁদ মুখের মেয়েটার মুখ নয়ন ভার একমাত্র মানায় না। ও আপু বলো না, তোরার ডাকে হুঁশ ফিরে রাইমার। এগিয়ে গিয়ে বলে, না, এগুলো আহান লাগিয়েছে, ওর সূর্যমুখী ফুল ভীষণ পছন্দ, এগুলো সব ও নিজে হাতে পর্যা করে। বাগানের দিকটায় কেউ আসে না, ওর ফুল কাউকে ধরতে দেয় না। আহানের নাম শুনেই তো আর হাসি মুখখানা চুপসে গেল। ফুলগুলো তার ভীষণ পছন্দ হয়েছিল। রাইমাকে বলে একটা নিয়ে ঘরে ফুলদানিতে রাখবে ভেবেছিল, কিন্তু লোকটার নাম শুনে সে ইচ্ছে ঘুচে গেল। বাগানে আরো কিছুক্ষণ থেকে ভেতর থেকে রুমির ডাক এলো, তোরা তোর ইচ্ছে করলে এখানে আর একটু থাক, মা ডাকছে, আমি শুনে আসি কেমন। রাইমার কথায় কি মৃত্যু ঘাড় নামিয়ে সম্মতি দিল তোরা। রাইমা যেতেই এদিক ওদিক ঘুরে সূর্যমুখীর গাছগুলো দেখতে লাগলো। উৎসাহিত একদম তার মাথায়, ওর উপরে গাছগুলো আর কি সুন্দর। বিকেলের নরম আলোতে একদম চিকচিক করছে। বাম পাশে চোখ যেতেই একটা পানির পাইপ নড়ে এলো তোরার। ছুটে গিয়েই পাইপটা হাতে তুলে নিল। গাছগুলোর গোড়া বেশ শুকিয়ে গেছে, আজকে হয়তো কেউ পানি দেয়নি। নিজেই বলে আশেপাশে তাকিয়ে মোটরের সুইচ খুঁজতে পেয়ে গেল। এগিয়ে গিয়ে মোটরের সুইচটা চালু করতে পাইপ থেকে পানি বেরিয়ে চোখে মুখে উপচে পড়ল তোরার। গায়ের উপরে কিছুটা ভিজে গেলেও বেশ মজা পেয়েছে। পাইপটা হাতে ধরে ভীষণ প্রফুল্লিত এগিয়ে গিয়ে গাছগুলোতে পানি দিতে লাগলো। বাড়ির ফটকে এসে ব্রেক করলো গাড়িটা। দরজা খুলে বেরিয়ে দারোয়ানের হাতে চাবিটা ধরিয়ে পার্ক করতে বলে বড় বড় পা ফেলে ভেতরে এগিয়ে গেল আহান। বাগানের দিকটা পেরোনোর সময় হুট করে বাম পাশে চোখ যেতেই দেখলো তার সূর্যমুখীর বাগানের ভেতরে ছোট খাটো কিছু নড়াচড়া করছে। কিঙ্কিত কুঁচকে এগিয়ে গেল। আহান, তুমি এখানে কি করছো? গমগমে গলা শুনে হাত থেকে ভারী পাইপটা ফসকে যেতে লাগলে কোনো মতে সামলে ধরল পাইপ সহ। তোরা ঘুরে দাঁড়ালে পানি ধারা গিয়ে পড়ল আহানের ওপর। গপ গপ করে পানি ছিটে পড়তে লাগলো আহানের সারা গায়ে। হোয়াট রাবিশ